হ্যালো এভরিবডি। সো আজকে আবার এসছি আইসিএসই চ্যাম্পিয়ন সিরিজ নিয়ে ওয়ান শট ভিডিও ফর অ্যাজ ইউ ক্যান সি নাইট্রিক অ্যাসিড। এটা স্টাডি অফ কম্পাউন্ডস বলে যে সেকশনটা আছে আইসিএসির তার আন্ডারের একটা চ্যাপ্টার। তো চারটে বেসিক্যালি আমাদের কম্পাউন্ড থাকে আমরা জানি, সালফিউরিক অ্যাসিড, HCl, অ্যামোনিয়া আর নাইট্রিক অ্যাসিড। এবং এইখান থেকে বেশ খানিকটা কোশ্চেন আসে এবং সেই কোশ্চেনগুলো খুবই ইজি টু সলভ, প্রচুর নাম্বার দিয়ে দেয় আমাদের এবং তাই জন্য আমাদের খুব মন দিয়ে মাইনুটলি এই চ্যাপ্টারগুলোকে করতে হয়। তারই মধ্যে আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমরা কনসেন্ট্রেট করব সেটা কি নাইট্রিক অ্যাসিড। প্রথম থেকে হাতে খাতা পেন নিয়ে বসতে হবে, সাথে সাথে লিখতে হবে। যদি কন্টিনিউয়াস বেসে এই কাজটা করতে পারো তাহলে তো আর বাড়িতে কিছু পড়তেই হবে না, এখানেই গল্প শেষ হয়ে যাবে। এবং সেই আশা নিয়ে আমি শুরু করছি আজকের নাইট্রিক অ্যাসিড। চলো, সো যে কোনো কম্পাউন্ড যখন আমরা পড়বো আমাদের মাথায় রাখতে হবে সেই কম্পাউন্ডটার স্ট্রাকচারটা আমার জানা উচিত, কীরকম দেখতে এক্স্যাক্টলি কম্পাউন্ডটা। কম্পাউন্ড মানে কি, কিছু কিছু এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট একসাথে একটা কম্পাউন্ড তৈরি করে। একদম মোটা ভাষায় বলছি, একদম ইজি ভাষায় বলছি তোমাদের সাথে। সো কয়েকটা এলিমেন্ট অথবা কয়েকটা অ্যাটম মিলে যখন একটা কম্পাউন্ড তৈরি করে এক্সকিউজ মি, তখন কি হয়, তাদের মধ্যে বন্ড হয়। কি বন্ড বলে ওটাকে? কেমিক্যাল বন্ড বলে, তাই তো? তো এই যে বন্ডটা হয় কীরকমভাবে হয়, কীরকম টাইপের বন্ড হয়, অ্যাটলিস্ট মিনিমালিস্টিক তো আমার জানা দরকার। না হলে আমি বুঝবো কী করে কম্পাউন্ডটা কীভাবে তার নিজস্ব প্রপার্টিগুলো দেখাবে। সো দেখো, আমরা পড়তে চলেছি HNO3, তাই তো? নাইট্রিক অ্যাসিড আমরা পড়তে চলেছি আজকে। ওকে, তো সবার আগে আমরা নাইট্রিক অ্যাসিডে কী জানবো, যে নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা কীরকম হয়। স্ট্রাকচার, সো নাইট্রিক অ্যাসিডে সবার মাঝখানে কে থাকবে? নাইট্রোজেন, ঠিক আছে? এটা একটা অ্যাসিড এবং এটা একটা অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড কারা হয়? যাদের OH গ্রুপ থাকে। সো এই নাইট্রোজেনের সাথে একটা OH গ্রুপ আছে, ঠিক আছে? আর তাছাড়া আছে, তাহলে দেখো নাইট্রোজেনের অলরেডি 3টে বন্ড হয়ে গেল। তাহলে আর একটা অক্সিজেন কোথা থেকে আসবে? HNO3 তো। সো আর একটা অক্সিজেনের সাথে এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা থাকবে সেটা কোঅর্ডিনেট বন্ডিং করবে, ঠিক আছে? এইটা হলো আমার নাইট্রিক অ্যাসিড। সবাই ভালো করে করো, ভালো করে ডায়াগ্রামটা আঁকবে। দেখতে পাচ্ছ লোন পেয়ারটা? ঠিক আছে, এবার লোন পেয়ারটা কি করছে? কোঅর্ডিনেট বন্ডিং করছে নাইট্রোজেন থেকে অক্সিজেনের দিকে এবং তাই জন্য এটা টোটালিটিতে HNO3 হচ্ছে, ঠিক আছে? একে নিয়েছো। এবার আমরা কি পড়বো? আমরা পড়বো ল্যাবরেটরি প্রিপারেশন অফ নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? একটু বাড়িয়ে দিই। ল্যাব প্রিপারেশন কি পড়তে হবে ল্যাব প্রিপারেশনে, কি করে ল্যাবরেটরিতে আমরা নাইট্রিক অ্যাসিড প্রিপেয়ার করব। সো নাইট্রিক অ্যাসিডের কেসে কিন্তু আমাদের ল্যাব প্রিপারেশনও আছে, আবার ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনও আছে, মানে আমাকে দুটোই পড়তে হবে। তো সবার আগে শুধুমাত্র ল্যাব প্রিপারেশনটা তো পড়ে নিই, তারপরে দেখা যাবে, কি বলিস? চলো, সো ল্যাব প্রিপারেশনে আমার নেওয়া হয় আইদার NaNO3 অথবা KNO3, ঠিক আছে? সো এই যে NaNO3 যেটা নেওয়া হয় সেটাকে রিয়াকশান করানো হয় কার সাথে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে। লিখবে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশান করানো হয়। রিয়াকশান করে কি তৈরি হবে? এই রিয়াকশানটা হবে, সবার আগে এটাও লিখতে হবে, লেস দ্যান 200 ডিগ্রি সেলসিয়াস। খুব ইম্পর্ট্যান্ট এটা, খুব ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে? লেস দ্যান 200 ডিগ্রি সেলসিয়াস। তাতে আমাদের কি হবে? NaHSO4 তৈরি হবে। NaHSO4 তৈরি হবে, প্লাস কি হবে? প্লাস HNO3 তৈরি হবে, ঠিক আছে? এই যে NaHSO4 তৈরি হলো, এটা একটা সল্ট। কি ধরনের সল্ট? এটা হলো একটা অ্যাসিড সল্ট। এটা হলো একটা অ্যাসিড সল্ট, ঠিক আছে? NaHSO4 কি? একটা অ্যাসিড সল্ট, ঠিক আছে? এটা আমি বলবো তোমরা KNO3 সাথে যে রিয়াকশানটা, এটা নিজেরা করো দেখি একইভাবে।
করে ফেলেছো? ইম্পর্ট্যান্ট। KNO3 সাথে KHSO4 প্লাস HNO3, ঠিক আছে? এখানেও অ্যাসিড সল্ট তৈরি হলো। এই রিয়াকশানটা যদি আমি মোর দ্যান 200 ডিগ্রি সেলসিয়াসে করি তাহলে কি হবে? তাহলে দেখো, যখন তুমি 200 ডিগ্রি সেলসিয়াসের উপরে বাড়াবে তখন কি হবে? যখন 200 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে তখন আবার এই NaNO3 এর সাথে রিয়াকশন করবে। অ্যাসিড সল্ট মানে কি? ইট ইজ স্টিল অ্যান অ্যাসিড। জলে দিলে এ এখনও কিন্তু H+ দেবে, ঠিক আছে? সো এটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? সো NaNO3 যদি আরও থাকে, এবার তুমি এটা কি করেছো, মোর দ্যান 200 করেছো, তখন এ আবার কি করবে, NaHSO4 এর সঙ্গে আবার রিয়াকশন করবে। দিস ইজ হোয়েন ইট উইল হ্যাপেন, যখন 200 ডিগ্রি সেলসিয়াসের উপরে তুমি টেম্পারেচার নিয়ে যাচ্ছ তখন হবে, ঠিক আছে? Na2SO4 হয়ে যাবে, মানে এটা নর্মাল সল্ট হবে, তাই তো? এটা আর অ্যাসিড সল্ট থাকবে না, নর্মাল সল্ট হয়ে যাবে, তাই তো? HNO3, ঠিক আছে? এটা আবার KNO3 দিয়েও তুমি করতে পারবে, এটা আর আমি করছি না, ঠিক আছে? তো তুমি মাথায় রাখবে, ল্যাব প্রিপারেশনের রিয়াকশান কিন্তু এই দুটো হলো ল্যাব প্রিপারেশনের রিয়াকশান, ঠিক আছে? এটা কিন্তু নয়, মানে এটা করা হয় না। কেন হয় না আমরা পরে আসবো, বাট এটা করলে এটা আসতো, বাট এটা করা হয় না। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলতে চাই, সেটা কি? সেটা হলো, এটা কি ধরনের রিয়াকশান? এই যে ফার্স্ট রিয়াকশানটা আমরা দেখছি, এটা কি ধরনের রিয়াকশান? এই রিয়াকশানটা, এটা তুমি বলতে পারবে কি ধরনের রিয়াকশান? তোমরা টাইপস অফ রিয়াকশান পড়েছো না, ডিকম্পোজিশন, ডাইরেক্ট সিনথেসিস, সিম্পল ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অল। এটাকে বলে ডাবল ডিকম্পোজিশন অথবা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, তাই তো? সবাই জানো, বলো। আর ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান কখন হয়? যদি নিউট্রালাইজেশন হয়, মানে একটা বেস এবং একটা অ্যাসিড যদি রিয়াকশান করে, সল্ট আর ওয়াটার দিল, তাহলে হয় ডাবল ডিসপ্লেসমেন্ট। তাছাড়া কখন ডাবল ডিসপ্লেসমেন্ট হবে বলো? আর একটা, যদি কোনো প্রেসিপিটেট পড়ে তাহলে ডাবল ডিসপ্লেসমেন্ট হবে, সেটাকে আমরা আলাদা করে প্রেসিপিটেশন রিয়াকশানও বলি। তাছাড়া যদি কোনো গ্যাস বেরোয়, সেখানে গ্যাস কোথায় আছে? এটা হলো আমার গ্যাস, ঠিক আছে? যেহেতু এখানে গ্যাস বেরোচ্ছে তাই জন্যই ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আদারওয়াইজ কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্ট হতো না। আর কখনোই এটাকে অ্যাসিড বেস রিয়াকশান ভেবো না, এটা অ্যাসিড কিন্তু এটা কিন্তু বেস নয়, ঠিক আছে? সো এটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, এবং এখানে গ্যাস বেরোয় আর তাই জন্য ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, না হলে তো হতো না, ঠিক আছে? হলো? ক্লিয়ার হয়েছে? তাহলে কেউ যদি আমাকে ল্যাব প্রিপারেশন জিজ্ঞেস করে আমি কোন রিয়াকশানটা লিখবো, এই রিয়াকশানটা লিখবো, ঠিক আছে? ওকে, এবার নেক্সট কোশ্চেনে আসছি আমি। কিছু কিছু কোশ্চেন আসা উচিত মাঝখানে। সেটা হচ্ছিল মোর দ্যান 200 এর কী প্রবলেম। তো আমি লিখব ওয়াই নট মোর দ্যান 200। খুব ইম্পর্ট্যান্ট, লিখে নাও এটাকে, হেডিং দাও সবাই। লিখেছো? দেখো, মোর দ্যান 200 হলে কি কি প্রবলেম হয় আগে সেটা বুঝতে হবে তোমাকে। নাম্বার 1, এর যে টোটাল অ্যাপারেটাসটা থাকে, টোটাল অ্যাপারেটাস কিসের থাকে? গ্লাসের থাকে। টোটাল অ্যাপারেটাস কিসের থাকে? গ্লাসের থাকে, ঠিক আছে? টোটাল অ্যাপারেটাস গ্লাসের থাকে, ঠিক আছে? তো যদি টোটাল অ্যাপারেটাস গ্লাসে থাকে, তুমি যদি টেম্পারেচার খুব বাড়াও তাহলে গ্লাস অ্যাপারেটাস ভেঙে যেতে পারে, সো ড্যামেজ হতে পারে গ্লাস অ্যাপারেটাস। তাহলে গ্লাস অ্যাপারেটাস কী হবে? গ্লাস অ্যাপারেটাস may get
ড্যামেজড। দেখো কোনো জিনিস না গড় গড় করে লাইন বাই লাইন কখনো মুখস্থ করবে না, ব্যাপারটার ভেতরে ঢুকে তার সাথে এগোবে, তাহলে ওটা অটোমেটিক্যালি আমাদের শরীরে রক্তের সঙ্গে মিশে যায়। আর এটা খুব দরকার পড়াশুনোর সময়, আমি যেটা নিজে ফিল করি এবং আমি যেসব স্টুডেন্টদের পড়িয়ে থেকেছি, বিভিন্ন সময় পড়িয়েছি, তাদের মধ্যে এখনও আমার সঙ্গে অনেকের কন্ট্যাক্ট আছে, তো তাদের সঙ্গে এইসব বিষয় এখনও কথা হয় এবং আমি দেখেছি তাদের মধ্যেও এই জিনিসটা অনেকের মধ্যে রয়েছে এখনও, যে তাদের না মানে শরীরের ভেতরে যেন সাবজেক্ট ঢুকে যায়, ইটস লাইক দ্যাট। এটা হতে হবে, তাহলে একদম আগুন জ্বলবে, বুঝলে? তাহলে নাম্বার টু কি? নাম্বার 2 হচ্ছে হলো গ্লাস অ্যাপারেটাস তো হতে পারে। এবার তৈরিটা কী করছো, হোয়াট আর ইউ মেকিং, আমরা কী তৈরি করছি? নাইট্রিক অ্যাসিড। এবার নাইট্রিক অ্যাসিড কী হয়, নাইট্রিক অ্যাসিড ব্রেকডাউন করে যেতে পারে। লেখো HNO3 may get decomposed হয়ে যাবে, হ্যাঁ ডিকম্পোজড হয়ে যাবে। ডিকম্পোজড হয়ে কী দেবে? ডিকম্পোজড হয়ে HNO3 দেবে H2O, NO2 প্লাস ওয়াটার। সো এখানে 4HNO3, 2 ওয়াটার, 4NO, ও H2O, NO2 আর O2 হবে তো, করছি সরি O2। দেখো ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যেটা তৈরি করলে সেটাই যদি ভেঙে যায় তাহলে তৈরি করার মানে কি আছে বলো? কোনো মানে আছে? তাহলে আমি তৈরি করবো কেন? সেটা করবো না। তাই জন্য এরকম মিস্টেক করা যাবে না ভাই। 200 ডিগ্রি বললাম আমি, তুমি 300-400 উঠিয়ে দিলে তুমি কিন্তু কেস খেয়ে যাবে। যেটা তৈরি করতে চাইছো সেটাই তৈরি হবে না, ঠিক আছে? চলো নাম্বার 3, যদি আমি মোর দ্যান 200 করি তাহলে আমরা আগের ইয়েতে কি দেখলাম, Na2SO4 তৈরি হয়, KNO3 হলে K2SO4 তৈরি হবে। তাহলে কি তৈরি হয়? Na2SO4 or K2SO4 formed তারা কি করে, এর একটা হার্ড ক্রাস্ট বানায়। কিসের উপরে? হার্ড ক্রাস্ট অন গ্লাস। অ্যাপারেটাস তো আলটিমেটলি গ্লাস, অ্যাপারেটাস আলটিমেটলি কি? অ্যাপারেটাস আলটিমেটলি গ্লাস। তাহলে কি করে? একটা হার্ড ক্রাস্ট বানিয়ে দেয়। এই যে হার্ড ক্রাস্টটা হয় না, এই যে হার্ড ক্রাস্টটা, এটা আবার কি হয়? দিস ইজ ইনসলিউবল, কমা। তো ইনসলিউবল হলে সমস্যা হলো জল দিয়ে ধুলেও যাবে না, ডিফিকাল্ট টু রিমুভ। ইনসলিউবল হলে সমস্যা কি? জল দিয়ে ধুলেও যাবে না। তো জল দিয়ে ধুলো যাচ্ছে না কারণ ইনসলিউবল, ডিফিকাল্ট টু রিমুভ, ঠিক আছে? এটা কখন দেখতে হয়? ধরো তুমি একটা থালায় ভাত খাচ্ছ কোনোদিন, সো মা তোমাকে বললো এখন থেকে বাবা তুমি বড় হয়ে গেছো, তুমি নিজের থালা নিজে ধোবে, ঠিক আছে? এই কষ্টটা এখন বুঝবে না তোমরা, আমার মতো বয়স হলে বুঝতে পারবে, ঠিক আছে? এনিওয়েজ, কারণ মা সত্যি কথা বলতে মা কখনো বলে না নিজের থালা নিজে ধুতে। মা সারা জীবন তার ছেলে মেয়ের থালা মা নিজে ধুয়ে দেয়, কিন্তু একটা সময় তোমার টাইম আসবে যখন নিজের থালা নিজেকে ধুতে হবে। তো ধোবে যখন, তখন দেখবে, তখন এটা বুঝতে পারবে, সায়েন্সটা তখনই বুঝতে পারবে। কী হবে সায়েন্স? দেখো যখন নিজের থালা নিজে ধোবে, যখন তুমি ভাত আর ডাল খেয়ে থাকো, নর্মাল ভাত ডাল অথবা আলু সেদ্ধ ভাত খেয়েছো, এরকম কিছু খেয়েছো, আরামসে ধুতে পারবে। যদি তুমি পাঁঠার মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে থাকো তাহলে দেখবে যে যাচ্ছেই না, জল দিয়ে তো হচ্ছেই না, তখন ওই সার্ফ দিয়ে আবার একটু মেজে টেজে তারপরে রাখতে হবে, ঠিক আছে? তো ভেরি সিম্পল। নর্মাল জল দিয়ে কেন হচ্ছে না? বিকজ ইট ইজ ইনসলিউবল ইন ওয়াটার। ওই যে তেলটা থাকছে, তেলটা তো ইনসলিউবল ইন ওয়াটার, প্রচুর তেল থাকে না মাংসের ঝোলে, ইনসলিউবল ইন ওয়াটার, তাই জন্য ওটা ইজিলি রিমুভ করা যাচ্ছে না। সেম ইজ দ্য কেস উইথ Na2SO4, K2SO4, এরা ইনসলিউবল, চট করে রিমুভ করতেই পারছো না তুমি। এমন একটা ক্রাস্ট তৈরি করে, ইট ইজ নট ইজিলি সলিউবল, ইট ইজ ডিফিকাল্ট টু রিমুভ, ঠিক আছে? তো সেই জন্য এটা আমাদের হলে সমস্যা দাঁড়াবে। আর একটা কি, এই হার্ড ক্রাস্টটা, এই যে হার্ড ক্রাস্টটা তৈরি হচ্ছে, এই যে হার্ড ক্রাস্টটা তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে? দিস ইজ অলসো অ্যাক্টিং অ্যাজ এ ইনসুলেটার। সো ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ ইনসুলেন্ট অথবা ইনসুলেটার লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে ইনসুলেটার হয়ে গেল, তখন কি হবে? ওই গ্লাসের উপরে ওই লেয়ারটা পড়ে গেছে, নিচ দিয়ে তুমি আগুন দিয়ে রিয়াকশন করাচ্ছ, লেস দ্যান 200 হোক কি মোর দ্যান 200 হোক, আগুন তো দিতেই হবে। এই যে আগুন দিয়ে রিয়াকশন করাচ্ছ, আগুনের যে তাপটা, ঠিক আছে, যে হিটটা, ওটা তো ওই রিয়াকশন মিক্সারের ভেতর ঢুকছেই না। চলো ঢুকছে, কিন্তু ইনসুলেটার কী করছে? অতটা বেশি ঢুকতে দিচ্ছে না যতটা ঢোকা দরকার, তাহলে তো রিয়াকশন হবে না। আই ডোন্ট ওয়ান্ট দিস, তাই না?
এইটা আমার একটা প্রবলেম, হিউজ প্রবলেম। সো আই ডোন্ট ওয়ান্ট দিস, কিন্তু এটা হবে, Na2SO4 K2SO4 হলে হবে, ঠিক আছে। সমস্যাটা কোথায় বলো? এবার একটা প্রশ্ন সবার করা উচিত, আমি নিজে থেকেই করে দিচ্ছি কোশ্চেন, তোমার টেনশন নেই, আমি কোশ্চেন করে দিচ্ছি। সোডিয়াম সল্ট অ্যান্ড পটাশিয়াম সল্ট ইজ সলিউবল ইন ওয়াটার। তাহলে স্যার লিখলে কেন তুমি ইনসলিউবল? হ্যাঁ 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 হ্যাঁ, কী হয় দেখো, Na2SO4 আর K2SO4, ঠিক আছে, দে স্টিক টু গ্লাস, স্টিক টু গ্লাস। এবার কি হয়, গ্লাসের সাথে একদম চিপকে লেগে থাকে। যেহেতু গ্লাসের সাথে চিপকে লেগে থাকে, ওয়াটারের সাথে ইজিলি ওটা বেরোতে চায় না, ঠিক আছে। তো এই যে হার্ড ক্রাস্টটা, এই হার্ড ক্রাস্টটাকে এইভাবে লিখতে পারো, Na2SO4 K2SO4 stuck with glass, stuck with glass, and hence it is difficult to remove, ঠিক আছে। তো আমি কিন্তু তোমাকে সবসময় পড়ানোর সময় আই উইল ক্রিয়েট সাম কোশ্চেন্স, সবসময়তেই। আর এই কোশ্চেন তোমার মাথায় আসা উচিত, জিজ্ঞেস করা উচিত, ঠিক আছে। মাথা খুলে পড়বে, মুখস্থ করার জন্য পড়বে না, মাথা খুলে পড়বে, ওপেন রাখবে মাইন্ডটাকে পুরো, তাহলে কোনো টেনশন নেই, ঠিক আছে। হয়ে গেল তাহলে। তো এই তিনটে ডিসঅ্যাডভান্টেজের জন্য আমরা কখনোই মোর দ্যান 200 ডিগ্রি সেলসিয়াস যাব না। একটা জিনিস যেটা এখানে আমি অ্যাড করে দিতে পারি, কি অ্যাড করে দিতে পারি, গ্লাস কেন, ওয়াই গ্লাস, ওয়াই গ্লাস। প্রবলেম হচ্ছে হলো দেখো, HNO3 কিসের প্রিপারেশন করছো, HNO3, HNO3 প্রচণ্ড করসিভ ভাই, প্রচণ্ড করসিভ, রাবার মাবার কর্ক ফর্ক দিলে পুরো একদম জ্বালিয়ে পুড়িয়ে রাখ করে দেবে। তাহলে HNO3 কি করসিভ, ঠিক আছে। এটা কি করে, অ্যাটাক করে, কাকে, অ্যাটাক্স রাবার, কর্ক এটসেট্রা, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করব, HNO3 কে কিন্তু আমরা সবসময় অল গ্লাস অ্যাপারেটাসের মধ্যেই প্রিপারেশনটা হবে। এই টোটাল প্রিপারেশন হবে কিসের মধ্যে, অল গ্লাস অ্যাপারেটাস, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? লিখে টিকে নাও সব কিছু, কোনো কিছু যেন বাদ না থাকে, হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন ইজ, এই যে এখানে আমরা ইউজ করছি কি, কনসেন্ট্রেটেড H2SO4, আমি কি ইউজ করছি দেখো, কনসেন্ট্রেটেড H2SO4। কেন ইউজ করছি কনসেন্ট্রেটেড H2SO4? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো এখানে, কনসেন্ট্রেটেড H2SO4 যদি 98% হয়, তাহলে তার বয়লিং পয়েন্ট হয় 338 ডিগ্রি সেলসিয়াস, কোয়াইট হাই, তাই না, অনেক বেশি, 338 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি বয়লিং পয়েন্ট। বেশি বয়লিং পয়েন্ট হওয়াতে সুবিধা কি, সুবিধা সে লিকুইড স্টেটে থাকবে। লিকুইড স্টেটে যারা থাকে তাদের আমরা কি বলি, তাদের আমরা বলি নন ভোলাটাইল। শুধু নন ভোলাটাইল মুখস্থ করলে হবে? নন ভোলাটাইল কেন, কি জিনিস নন ভোলাটাইল, ভোলাটাইল কথাটার মানে কি, ভোলাটাইল মানে যে ইজিলি গ্যাস হয়ে যায়, উবে যায়, ঠিক আছে। তো আর নন ভোলাটাইল মানে যে লিকুইড স্টেটে থাকে। তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 কেন ইউজ করা হয়, কারণ কি কনসেন্ট্রেটেড H2SO4 কি হয়, লিকুইড স্টেটে থাকে। তাতে লাভ কি দেখো, এই জায়গায় দেখো, এখানে কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করছো, একটা জিনিসের মধ্যে রেখেছো, পাত্রর মধ্যে, ওখান থেকে গ্যাসটা বেরোচ্ছে, কি গ্যাস বেরোচ্ছে, HNO3 বেরোচ্ছে। HNO3 কি হিসেবে বেরোচ্ছে, গ্যাস হিসেবে বেরোচ্ছে। যদি H2SO4 ভোলাটাইল হতো, তাহলে রিয়াকশন করার আগে একটু একটু H2SO4 গ্যাস হতো, আর তাহলে H2SO4 HNO3 সাথে মিশে যেত, H2SO4 HNO3 সাথে মিশে যেত। সেটা তো আমরা চাই না, আমরা চাই পিওর HNO3। উই ডোন্ট ওয়ান্ট H2SO4 মিক্সড উইথ HNO3। সো দ্যাট ইজ দ্য বেসিক রিজন কেন H2SO4 ইউজ করা হয়, নন ভোলাটাইল। তো তাই জন্য কি হয়, যেহেতু নন ভোলাটাইল, সো doesn't mix with HNO3 vapors। তাহলে HNO3 কিভাবে বেরোবে, HNO3 ভেপার হিসেবে বেরোবে। এই HNO3 ধরো ভেপার হিসেবে যখন বেরোবে, উপর দিক দিয়ে আমরা কি করি,
এই ধরো একটা এর মধ্যে HNO3 আসছে, এই ধরো HNO3 আসছে, ঠিক আছে, কি আসছে, HNO3 আসছে, ঠিক আছে, এখানে গ্যাস 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 এলো HNO3, এখান থেকে আমরা কি করি, ওয়াটার স্প্রিঙ্কেল করে দিই। যেই ওয়াটার স্প্রিঙ্কেল করে দেবো এই গ্যাসটা কি হবে, এখানে লিকুইড হয়ে যাবে, ঠিক আছে, এই গ্যাসটা কি হবে, এখানে লিকুইড হয়ে যাবে। তো গ্যাস লিকুইড হয়ে গেল। তারপরে তুমি চাইলে এখানে একটা কর্ক লাগিয়ে দিলে এরকম, এখানে একটা কোনো পাত্র দিয়ে দিলে, খুলে দেবে এটাকে, এখানে HNO3 কালেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। সিম্পল জিনিস, দেখো খুব একটা কোনো টাফ কিছু না, তাই না, ভেরি সিম্পল। বেরোবে কি HNO3 ভেপার, তারপরে কি করবে, জল ছেটালে কি হয়ে যাবে, HNO3 লিকুইড হয়ে যাবে, লিকুইড HNO3 পেয়ে যাবে, শেষ, গল্প কমপ্লিট। নেক্সট, সো তুমি যদি HNO3কে ইয়ে করতে চাও, একটু কনসেন্ট্রেটেড করতে চাও ধরো, তাহলে তুমি 68% অবধি করতে পারো, ঠিক আছে, এটাও লিখে রাখো যে 68% HNO3 যখন হবে, তারপরে কিন্তু এটা কি হয়ে যায়, অ্যাজিওট্রপ হয়ে যায়। অ্যাজিওট্রপটা তোমরা ক্লাস 12-এ পড়বে, এখন অ্যাজিওট্রপে গেলে তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে। অ্যাজিওট্রপের আর একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার। মানে এটার পরে তুমি আর কনসেন্ট্রেট করতে পারবে না বাই বয়েলিং। অ্যাজিওট্রপ হয়ে গেলে এটার পরে আমরা কি করতে পারবো না, বয়েলিং করে আর কনসেন্ট্রেট করতে পারবো না, অন্য কোনো মেথড থাকবে যেটা দিয়ে আমরা কনসেন্ট্রেট করতে পারি, ঠিক আছে। বাট আমাদের এইটুকু জানলেই আপাতত চলবে, ঠিক আছে, যেটুকু জানবে পুরোটা জানো তাহলেই হবে, হলো। অ্যাজিওট্রপ বুঝলাম আমরা, তাহলে HNO3 আমার ভেপার তৈরি হয়ে গেল। H2SO4 তাহলে এখানে কোন নেচারটা ইউজ করা হয়, নন ভোলাটাইল নেচার, ঠিক আছে, বুঝলে। এবার বলো তো, এই যে আমরা HNO3 নিয়ে কাজ করছি, এই HNO3-র কালার কি, HNO3 কালারফুল নাকি, না, একদমই না। HNO3 কালার কি, HNO3-র কালার হচ্ছে হলো কালারলেস, ঠিক আছে, HNO3 কি, কালারলেস। কিন্তু যখন HNO3 তৈরি হয় আর কি, তখন পাত্রে দেখা যায় একটু একটু হালকা 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 হয়, ইয়েলো ব্যাপার আছে, পুরোপুরি থাকে না, একটা হালকা ইয়েলো থাকে, ঠিক আছে, বাট লুকস পেল ইয়েলো, লুকস পেল ইয়েলো, একটু হালকা টিঞ্জ অফ একটা ইয়েলো কালার থাকে। কেন, তার কারণ হচ্ছে হলো কিছুটা HNO3 ব্রেকডাউন হয়ে যায়, কিছুটা HNO3 কি হয়ে যায়, ডিউ টু ডিকম্পোজিশন অফ HNO3, শান অফ HNO3, ঠিক আছে। তো HNO3 ডিকম্পোজিশনের রিয়াকশন আমি আগে একবার করেছি, আর একবার করছি। সো ভেঙে গিয়ে কি হয়, একটু হয়, মানে দেখো 200-র উপরে চলে গেলে তো প্রচুর ডিকম্পোজ করে যাবে, 200-র উপরে তো আমরা যাই না, আমরা 200 থেকে তলাতেই থাকি, তো তা তো একটুখানি ডিকম্পোজিশন হয়। সেটা কি হবে, 2H2O 4NO2 প্লাস O2, ঠিক আছে। সো এই যে NO2টা আছে, NO2টা, দিস ইজ দ্য কজ ফর দ্য ইয়েলো কালার, কজ ফর কি কালার, ইয়েলো কালার, বুঝতে পেরেছো সবাই। তাহলে এই NO2টার জন্য ইয়েলো কালার হচ্ছে, কিন্তু তুমি কি চাইবে এটা ইয়েলো কালার না, এটা কি করে রিমুভ করবো, তাহলে আমি রিমুভড বাই, সিম্পলি কিচ্ছু করতে হবে না, রিমুভড বাই অ্যাডিং ওয়াটার। তুমি যদি কালারটাকে রিমুভ করতে চাও, তুমি জাস্ট ওয়াটার অ্যাড করে একটুখানি ফু দিয়ে দিলেও হয়ে যাবে, ঠিক আছে, একটু ফু দিলে ভালো হয়, ওয়াটার অ্যাড করে একটু ফু দিয়ে দেবে। কী করে ফু দেবে, একটা পাইপ ঢুকে ফু দিয়ে দেবে, তাহলে কী হবে, দেখি, তখন আবার উল্টো রিয়াকশানটা হবে, ওই যে NO2টা তৈরি হয়েছে 4NO2 প্লাস 2H2O প্লাস O2 gives 4HNO3, তাহলে আর কিন্তু ইয়েলো কালারটা থাকবে না, কি কালার হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে একদম, ঠিক আছে, মানে পিওর HNO3 তুমি পেয়ে যাবে, ঠিক আছে।
সো এই গেল তোমার কি প্রিপারেশন, ল্যাবরেটরি প্রিপারেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো ল্যাবরেটরি প্রিপারেশন, কারো কোনো অসুবিধা নেই। এবার আমরা নেক্সট পার্টে যাব। তাহলে নেক্সটটাতে যাই। এবার আমরা কি পড়বো? আমরা পড়বো ম্যানুফ্যাকচার অফ নাইট্রিক অ্যাসিড। আরে ভাই, ল্যাবরেটরিতে কতটুকু তৈরি করবি? ওই টেস্ট টিউবেই তো তৈরি হবে তোর, চল এতটা তৈরি করলি। ম্যানুফ্যাকচার মানে কি? যেখানে নাইট্রিক অ্যাসিড প্রচুর প্রচুর পরিমাণে লাগবে, টনস অ্যান্ড টনস, এক টন মানে 1000 কেজি, তাই তো? অত যখন আমার লাগবে নাইট্রিক অ্যাসিড, তখন আমি কি করে বার করব? তখন আমাকে ইউজ করতে হবে ইন্ডাস্ট্রিয়াল মেথড, এবং যেটাকে আমি বলি ম্যানুফ্যাকচার। ঠিক আছে? সো নাইট্রিক অ্যাসিডের জন্য এরকম ম্যানুফ্যাকচার আছে, আমাদের সেটাই করতে হবে। ঠিক আছে? চল, সো আমরা কি করতে চলেছি? ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার অফ HNO3। হেডিং দে, হেডিং দে। সবাই একসাথে কাজ করলে দেখবি খুব ভালো লাগে। ঠিক আছে? একসাথে কাজ করতে খুব ভালো লাগে, আমি তো দেখেছি। একসাথে যদি 4-5 জন কাজ করে খুব ভালো লাগে কাজ করতে। ঠিক আছে? একা একা কাজ করতে অনেক সময় মন চায় না, আর আজকের দিনে মোবাইলের যুগে যা ডিস্ট্র্যাকশান, তাতে একা একা কাজ করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে? মোবাইল যা ডিস্টার্ব করে, বন্ধুরা করে না। ঠিক আছে? সো এই প্রসেসটার নাম কি মনে রাখতে হবে? প্রসেসটার নাম অ্যাবসলিউটলি মনে রাখতে হবে, ডাইরেক্ট আসে প্রসেসরটার নাম। কি নাম? অসওয়াল্ডস প্রসেস। অসওয়াল্ডস প্রসেস। বাক্স করে রাখ, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অবশ্যই ভালো করে করবি এটা। এবার এখানে আমায় কী কী জানতে হবে? দেখ, অসওয়াল্ডস প্রসেসে কিন্তু আমাদের একেবারেই এটা জানার দরকার নেই যে নিটিগ্রিটিস কি কি চেম্বার টেকবি, বই তৈরিতে লেখা থাকে অক্সিডেশন চেম্বার, এই চেম্বার ওই চেম্বার, তার ভেতরে কি আছে, এটসেট্রা এটসেট্রা, এগুলো আমার জানার কিন্তু দরকার নেই। তোর বেসিক কেমিস্ট্রিটা জানতে হবে এখানে, মানে কেমিক্যাল ইকুয়েশনটা আমাদের জানতে হবে। আর আমরা এটা জেনে নেব, একটুখানি ওটা নিয়েও আলোচনা করব। সো এখানে বেসিক্যালি 3টে পার্ট আছে। একটাকে বলে ক্যাটালিটিক চেম্বার, নেক্সট হচ্ছে হলো তোর অক্সিডেশন চেম্বার, আর লাস্টে হলো ডাইলুশন টাওয়ার। ঠিক আছে? এই 3টে পার্ট, 3 ভাগে ডিভাইডেড। ঠিক আছে? এটা সো ফার্স্টে আমি কি বললাম? ফার্স্টে হলো কি চেম্বার? ক্যাটালিটিক চেম্বার। ক্যাটালিটিক চেম্বার, ক্যাটালিটিক চেম্বার মানে আমরা বুঝতেই পাচ্ছি এখানে তো ক্যাটালিস্ট আছে। ঠিক আছে? ক্যাটালিটিক চেম্বার। নেক্সট হলো আমার অক্সিডেশন চেম্বার। নেক্সট ডাইলুশন টাওয়ার। ডাইলুশন টাওয়ার। ক্যাটালিটিক চেম্বারে কি হয়? ক্যাটালিটিক চেম্বারে আমরা আমাদের যে স্টার্টিং ম্যাটেরিয়াল অথবা স্টার্টিং যে র ম্যাটেরিয়াল, সেটা অসওয়াল্ডস প্রসেসে হচ্ছে হলো অ্যামোনিয়া। সো ক্যাটালিটিক চেম্বারে অ্যামোনিয়ার ক্যাটালিটিক অক্সিডেশন হয়। ক্যাটালিস্ট থাকে প্ল্যাটিনাম, খুব দামি, 700 to 800 ডিগ্রি সেলসিয়াস, 4NO + 6H2। আমি তোদের সবসময় বলবো আগে বেসিক ইকুয়েশনটা লিখে নিবি, তারপরে ব্যালেন্সটা নিজেরা করবি। ঠিক আছে? তো এটা কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন প্লাস হিট। ঠিক আছে? তাহলে এটা কি ধরনের রিয়াকশন? তুই বলবি স্যার এটা কি রিয়াকশন? এটা এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন হলে রিয়াকশানে কি কন্টিনিউয়াস হিট করার কোনো দরকার আছে? না। তুই যদি একবার ইনিশিয়ালি হিট করে দিস, তখন কি হবে? তখন রিয়াকশান নিজে যা হিট জেনারেট করবে সেটাতে হিটটা মেনটেন থাকবে।
তো আমি লিখবো এখানে অনলি ইনিশিয়াল হিটিং ইজ রিকোয়ার্ড, অনলি ইনিশিয়াল হিটিং ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, এক্সোথার্মিক যে কোনো এক্সোথার্মিক রিয়াকশানে কন্টিনিউয়াস হিট করার কোনো দরকার নেই, শুধু ইনিশিয়ালি একবার হিট করতে হবে। ঠিক আছে, ওকে, বোঝা গেল। আচ্ছা, আর এখানে কি জানতে হবে আমাদের? দ্যাট ইজ ওকে আই গেস। আচ্ছা, এবার অক্সিডেশন চেম্বারে আমরা কি করব? এখানে কি তৈরি হচ্ছে? এনও। এই এনওকে আমরা অক্সিডাইজ করব, মানে অক্সিডেশন চেম্বারে আবার অক্সিজেন লাগবে। এটা 50 ডিগ্রি সেলসিয়াসে হয়, 2 NO2। আমরা NO2 অবধি তৈরি করে ফেললাম, তাই তো? NO2 অবধি তৈরি করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখানে টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কম্পারেটিভলি অনেক লো টেম্পারেচার, তাই না? লো টেম্পারেচার ইজ ফেভার্ড এখানে। কেন? এটা কি এক্সোথার্মিক? না, এটা এক্সোথার্মিক না, এটা কারণটা বুঝ। হাই টেম্পারেচার মে কজ বেসিক কারণটা বুঝতে হবে। ডিকম্পোজিশন of NO2 to NO, ঠিক আছে। NO2 থেকে আবার NO তৈরি হয়ে যাওয়ার এই যে প্রবাবিলিটিটা, এটাও কিন্তু আমরা দেখতে হবে, এটা যেন না হয়, তাই জন্য আমরা লো টেম্পারেচারে কাজটা করি। ঠিক আছে, এবার NO2টাকে কি করা হবে? ডাইলুশন টাওয়ারে নিয়ে যাওয়া হবে এবং 4NO2 এই রিয়াকশন আমরা করেছি, O2 এখানে আবার অক্সিজেন লাগবে, প্লাস 2 water will give you 4 HNO3। সো ফাইনালি আমরা আমাদের HNO3 পাচ্ছি কোন টাওয়ারে? ডাইলুশন টাওয়ারে। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এখানে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা কি? দিস ইজ অক্সিজেন। অক্সিজেন এখানে 3টে টাওয়ারেই ইউজ হয়, তাই জন্য প্রথমেই অক্সিজেন অথবা এয়ার যাই ইউজ করিস না কেন সেটা এক্সেসে দিতে হবে। ঠিক আছে, এখানটা লিখে রাখছি, একবারই কিন্তু দিতে হবে। ইনিশিয়ালি এয়ার অর O2, এয়ার অর O2 কিসে থাকবে? এক্সেসে দিতে হবে। কেন? বিকজ ইট ইজ ইউজড ইন অল দ্য 3 টাওয়ার্স। লিখে রাখবি, ইট ইজ ইউজড ইন অল দ্য 3 টাওয়ার্স। ঠিক আছে, ক্যাটালিটিক চেম্বার, অক্সিডেশন চেম্বার, আর আমার লাস্টে কি আছে? ডাইলুশন টাওয়ার। সব জায়গায় কিন্তু আমার এটা লাগবে, তাই জন্য অক্সিজেন আমায় কি করতে হবে? অক্সিজেন অথবা এয়ার এক্সেসে দিতে হবে, প্রথমেই প্রচুর পরিমাণে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার একটু নাইট্রিক অ্যাসিডের সম্বন্ধে জানি, কিছু প্রপার্টিজ জানি আমরা নাইট্রিক অ্যাসিডের। সো হেডিং কি দেবে? প্রপার্টিজ অফ নাইট্রিক অ্যাসিড। ইম্পর্টেন্ট প্রপার্টিগুলোই আমরা জানবো, সব আমাদের জানার দরকার নেই। দেখো, প্রিপারেশন হয়ে গেছে মানে আধা কাজ তো শেষ। এবার শুধু কয়েকটা প্রপার্টি আছে, কিছু কেমিক্যাল রিয়াকশন করব আমরা, আর লাস্টে একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট আছে, যে টেস্টটার নাম হচ্ছিল ব্রাউন রিং টেস্ট, সেটাও কিন্তু আমাদের করতে হবে। সো প্রপার্টিজের মধ্যে প্রথম যে প্রপার্টিটা আসে নাইট্রিক অ্যাসিডে, সেটা হচ্ছে হলো আমার নাইট্রিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, অ্যাটলিস্ট প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো, বয়লিং পয়েন্ট অফ নাইট্রিক অ্যাসিড ইজ 86 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা মনে করে দেখো, আমরা ল্যাব প্রিপারেশনে হোয়াট ওয়াজ আওয়ার টেম্পারেচার? 200-এর আশেপাশে, 200-এর থেকে কম। 86 বয়লিং পয়েন্ট, তা তো ভেপারই বেরোবে, আর তাই জন্যই তো ভেপার বেরোয়। ঠিক আছে, তাই জন্যই কি বেরোয়? ভেপার বেরোয়। এইটা হলো আমার কাছে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। 86 হওয়াতে আমি বলতে পারি ইট ইজ এ ভোলাটাইল গ্যাস।
এটা কিন্তু নন ভোলাটাইল নয়, এটা কি, এটা কিন্তু ভোলাটাইল, ঠিক আছে, এক্সকিউজ মি, এটা কি, এটা ভোলাটাইল, এটা নন ভোলাটাইল নয়, ঠিক আছে, 86 বলে ভোলাটাইল, নালে কিন্তু হতো না। আচ্ছা, এছাড়া আর একটা জিনিস আমরা পড়েছি, এ অ্যাজিওট্রপ কখন তৈরি করে, সরি অ্যাজিওট্রপ কখন তৈরি করে, অ্যাজিওট্রপ কখন তৈরি করে, কখন তৈরি করে অ্যাজিওট্রপ, অ্যাট 121 ডিগ্রি সেলসিয়াস 68% কনসেন্ট্রেশন। এটা বোধহয় আগের বার বলতে ভুলে গেছিলাম, 68% কনসেন্ট্রেশন 121 ডিগ্রি সেলসিয়াসে অ্যাজিওট্রপ তৈরি করবে। এরপরে যদি বয়েল করো তাহলে কোনো চেঞ্জ হবে না, 68%ই থেকে যাবে। তাহলে কি করে করবে, পরে একটা আলাদা টাইপের ডিস্টিলেশন হয়, যে ডিস্টিলেশনটার নাম হলো অ্যাজিওট্রপিক ডিস্টিলেশন। সেখানে অন্য একটা ইম্পিউরিটি মিশিয়ে, জেনারেলি এখানে কনসেন্ট্রেটেড H2SO4 মেশানো হয়, মিশিয়ে তারপর ডিস্টিলেশন করা হয়, অ্যাজিওট্রপিক পয়েন্টটাকে ব্রেকআউট করা হয়, এবং তারপরে যদি আরও করো ইউ ক্যান গো আপ টু 98%, ঠিক আছে। বাট এটা তোমাকে মাথায় রাখতে হবে, বাদ বাকি দরকার নেই। আচ্ছা, এই HNO3 সম্বন্ধে এটা জানাটা খুব দরকার, হাইলি সলিউবল ইন ওয়াটার, হাইলি সলিউবল ইন ওয়াটার, অবশ্যই জানা দরকার আমাদের সবার, যে HNO3 ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে। হেভিয়ার দ্যান ওয়াটার, এটা জলে দিলে নিচে ডেন্স, নিচে ঢুকে যাবে, ঠিক আছে। হেভিয়ার দ্যান ওয়াটার, সলিউবল গুলেও থাকবে, বাট অনেকক্ষণ রেখে দিলে নিচে ডুবে যাওয়ার চান্স বেশি, ঠিক আছে। হেভিয়ার দ্যান ওয়াটার, ডেন্স লিকুইড, ঠিক আছে। HNO3 কি, ডেন্স লিকুইড, ঠিক আছে, লিখেছো সবাই? এটা কোনো অর্ডার আছে? হ্যাঁ, খুব সাফোকেটিং একটা অর্ডার আছে, দেখো। এটা অতটা ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে, এটা অতটা ইম্পর্ট্যান্ট, এটা তুমি হালকা হালকা পড়ে নিতে পারো, বাট এটা খুব একটা কিন্তু ইম্পর্ট্যান্ট নাম, এটার ছোটো কাটা চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, হয়েছে। তাহলে পিওর অ্যাসিড যেটা হবে সেটার কালার কি, আগে আমরা ডিসাইড করেছি এটার কালার কি হয়, এটা কিন্তু পিওর 98% যদি তুমি HNO3 কেনো বাজার থেকে, ঠিক আছে, বাজার থেকে মানে ফর পিওর ওয়ান, ঠিক আছে, তখন তুমি সেটা পাবে কালারলেস। সো কমার্শিয়ালি যে যেটা পাওয়া যায় আর কি, কমার্শিয়াল একটা পাওয়া যায়, সেটা কিন্তু 68%টা, কমার্শিয়ালটা কত পার্সেন্ট, 68%, সেটা কিন্তু ইয়েলো কালার হয়। কেন ইয়েলো কালার হয় আমরা অলরেডি জানি, ওই সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা ব্রাউন কালার, ওটার মধ্যে একটা ইয়েলো কালার প্রডিউস করে, ঠিক আছে, ওটার মধ্যে একটা ইয়েলো কালার প্রডিউস করে, ঠিক আছে। এটা কি প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করলাম এখন, এটা কি প্রপার্টি নিয়ে আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম বেসিক্যালি ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে। HNO3 যদি গায়ে পড়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু হাইলি করোসিভ, এটা কি হাইলি করোসিভ, গায়ে পড়ে গেলে কিন্তু পুড়ে যাবে গা। এরা স্কিনে যখন পড়ে, স্কিনের মধ্যে যে প্রোটিন আছে, প্রোটিন, ঠিক আছে, HNO3 প্লাস প্রোটিন একটা ইয়েলো কালার সাবস্টেন্স তৈরি করে, যেটার নাম হলো জ্যান্থোপ্রোটেইক অ্যাসিড, জ্যান্থোপ্রোটেইক অ্যাসিড। এটা কি কালার, ইয়েলো কালার, তাই জন্য না হলুদ হয়ে যায়, পুড়ে যাওয়ার পরে ফেললে, তুমি ফেলবে না, পুড়ে হলুদ হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো বাড়িতে কখনোই করতে নেই, আর আশা করি নাইট্রিক অ্যাসিড তোমার হাতে আসবে না, ইটস নট ইজি টু গেট, ঠিক আছে। সো এটা কি গেল তোমার, এটা গেল ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে আলোচনা করলাম আমরা। আচ্ছা, এবার বেসিক্যালি যখন আমরা কেমিক্যাল প্রবলেম কোথায় আসে, কেমিস্ট্রিতে প্রবলেম আছে যেমন রিয়াকশান, এত রিয়াকশান কী করে মনে রাখবো, এটা প্লাস এটা ওটা, আগে প্রথমে ভেঙে নাও কী কী ধরনের রিয়াকশান করে। সো ধরো আমি যেখানে একটা হেডিং দিলাম, কি হেডিং দেওয়া যায়, রিয়াকশানস অফ HNO3, আমি শুধু ভেঙে দিচ্ছি আর কিছু না, রিয়াকশানস অফ HNO3। তবে HNO3 বেসিক্যালি দুটো টাইপের হবে, একটা হবে কনসেন্ট্রেটেড HNO3। সো কনসেন্ট্রেটেড HNO3-তে তোমাকে যে ধরনের রিয়াকশান করতে হবে আর কি, সো এক বেসিক যে রিয়াকশান সেটা হলো অক্সিডাইজিং নেচার, অক্সিডাইজিং। কনসেন্ট্রেটেড HNO3 কী হয়,
অক্সিডাইজিং হয়, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কনসেন্ট্রেটেড HNO3 কি হবে? অক্সিডাইজিং হবে। আমার কার কার সঙ্গে রিয়াকশন করতে, সালফার আছে, ফসফরাস আছে, আমি সব কটা রিয়াকশন করবো, টেনশন নেওয়ার কিছু নেই। সো আর একটা কি আছে? ডাইলুট HNO3। এবার প্রবলেমটা হলো ডাইলুট HNO3ও কিন্তু অক্সিডাইজিং। এরকম নয় যে ডাইলুট HNO3 অক্সিডাইজিং নয়, ডাইলুট HNO3ও কিন্তু অক্সিডাইজিং, ঠিক আছে? এবার ডাইলুট HNO3 কী কী প্রপার্টি আছে যদি আমি দেখি, একটা হলো অক্সিডাইজিং, আর একটা হলো অ্যাসিডিক নেচার। এটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, অ্যাসিডিক নেচারটা তোমাদের কাছে খুব ইজি। HNO3 মানে কি? অ্যাসিডিক নেচার মানে HNO3 উইল, জলে যেই দেবে অ্যাকোয়াস, কি হবে? H প্লাস প্লাস NO3 মাইনাস দেবে, দেবে না? সো এটা হলো তোমার অ্যাসিডিক নেচার, এই যে H প্লাস আয়ন দিচ্ছে, ঠিক আছে? দিস ইজ রেসপন্সিবল ফর কি নেচার? অ্যাসিডিক নেচার। তো অ্যাসিডিক নেচারের যে রিয়াকশানগুলো পাবে সেগুলো কিসে পাবে? H প্লাস দেওয়ার ফলে পাবে। অক্সিডাইজিং নেচার কখন হবে? দুটো কেসেই অক্সিডাইজিং নেচার তখনই হবে, এটা কিসের জন্য হয় আগে আমরা লিখে রাখি, ডিউ টু ন্যাসেন্ট অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেন। তো HNO3 কি করে? ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। HNO3 কি করে? ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে, আর তাই জন্য ইট ইজ এ ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট। এখানেও সেম, ডিউ টু ন্যাসেন্ট অক্সিজেন, ঠিক আছে? এই হলো কেমিক্যাল প্রপার্টি অথবা রিয়াকশনস অফ নাইট্রিক অ্যাসিডের একটা ফ্লো চার্ট বলে রাখতে পারো। এরপরে আমরা রিয়াকশনগুলোতে যাবো একে একে, এবং বিলিভ করো খুব ইজিলি হয়ে যাবে রিয়াকশন যদি তুমি এই টেবিলটাকে একটু পাশে রাখবে, তারপর রিয়াকশনগুলো লিখবে, তাহলে দেখবে একদম ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন, ঠিক আছে? সো এবার আমরা একটা একটা করে রিয়াকশানগুলো করব। কেমিক্যাল রিয়াকশানসে আমরা দেখেছি আমরা অনেক সময় ভুলে যাই যে অত কেমিক্যাল রিয়াকশান আমরা কী করে মুখস্থ করব। সো দেখো, প্রথমত হচ্ছিল কোনো জিনিসকে তোমাকে গুছিয়ে করতে হবে, তাহলে জিনিসটা মাথায় থাকবে। লিখে করতে হবে, তাহলে মাথায় থাকবে। কারণ কোনো জিনিস যদি তুমি লিখে করো তাহলে দেখবে অনেক বেশি তোমার শরীরের সাথে, রক্তের সাথে ওটা অ্যাবজর্ব হয়ে যায়। আমি বারে বারে এই কথাটা বলি, ডোন্ট গেট বোর্ড অ্যাবাউট ইট, এটা ফ্যাক্ট, তাই জন্য আমি বারে বারে বলি, ঠিক আছে? সো আমরা শুরু করছি নাইট্রিক অ্যাসিডের রিয়াকশনস। রিয়াকশনস অফ নাইট্রিক অ্যাসিড। সো অলরেডি আমরা জানি যে কি কি ধরনের রিয়াকশন করে নাইট্রিক অ্যাসিড অফ HNO3। এর মধ্যে আমরা একটা ক্যারেক্টার শিখেছিলাম, ফার্স্ট ক্যারেক্টার যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অক্সিডাইজিং ক্যারেক্টার অফ নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কি করে? অক্সিডাইজ করে, কারণ ইট ইজ এ ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? সো আমাদের কি পড়তে হবে? সো আমি প্রথমে পড়বো কি? অক্সিডাইজিং নেচার। অক্সিডাইজিং নেচার আমরা শিখেছিলাম অক্সিডাইজিং নেচার শুধুমাত্র যে কনসেন্ট্রেটেডে হয় তা নয়, ডাইলুটেও হয়, ঠিক আছে? সো প্রথমে যদি আমরা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নিই, তার যে অক্সিডাইজিং নেচার সেগুলো আমরা আগে পড়ে নেব, গুছিয়ে করতে হবে। প্রথমে আমরা কি করছি? অক্সিডাইজিং নেচার। অক্সিডাইজিং নেচার দুজনেরই হয়, কনসেন্ট্রেটেডও হয়, ডাইলুটে হয়। প্রথমে আমরা কার জন্য করছি? কনসেন্ট্রেটেডের জন্য, ঠিক আছে? চলো, সো ফার্স্ট আমাদের রিয়াকশন যেটা, Cu কপারের সাথে নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড, কি দেয় দেখো, কপার নাইট্রেট, কপার নাইট্রেট প্লাস কপার নাইট্রেট প্লাস কি হবে? NO2 প্লাস
H2 ব্যালেন্স করে দেবো এটাকে। হয়ে গেছে, ঠিক আছে। প্রশ্ন আসে না, বাট স্টিল কিছু তো জিনিস তোমার জানা উচিত। সবসময় যদি আমি কোশ্চেন অ্যান্সার বেসিসে সব কিছু জানি তাহলে তো মুশকিল হয়ে যাবে। সেটা হচ্ছে হলো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, যদি তোমাকে আমি একটা প্রশ্ন করছি, আই এম ক্রিয়েটিং এ কোশ্চেন, give a reaction to show the oxidizing nature of concentrated nitric acid, ডেফিনেটলি তুমি এই রিয়াকশনটা দিতে পারো। কিন্তু এই নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কেন তোমার দেখায় অক্সিডাইজিং নেচার, তার অ্যান্সার কিন্তু এখানে আছে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ব্রেক্স ডাউন টু গিভ ইউ ওয়াটার, যার জন্য তুমি এখানে ওয়াটার পাচ্ছ। ইট ব্রেক্স ডাউন টু গিভ ইউ নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই জন্য তুমি এখানে NO2 পাচ্ছ। এই NO2 আর ওয়াটার আসছে কিন্তু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড থেকে, ঠিক আছে। প্লাস কি পাচ্ছ, প্লাস পাচ্ছ nascent oxygen. Now this is the most important part, reason or cause, ঠিক আছে, cause for oxidizing action, cause for oxidizing action, ঠিক আছে। এটাই হলো কজ ফর অক্সিডাইজিং অ্যাকশন। এই ন্যাসেন্ট অক্সিজেনটা একটু ব্যালেন্স করে নিই জিনিসটাকে, 2 করে দাও এটাকে। H2 ম্যাচ করে গেছে, দুটো একটা তিনটে, এখানে 6টা আছে তো 3টে ন্যাসেন্ট অক্সিজেন, ঠিক আছে, হয়ে গেল। সো দিস ইজ দ্য কজ ফর অক্সিডাইজিং অ্যাকশন, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? এগোতে পারি? আচ্ছা, আমি এখানে একটু ছোটো ভুল করেছি, সেটা কি, এইটা হবে। তো যদি এইটা হয় তাহলে কিন্তু এটা হবে না, একটাই ন্যাসেন্ট অক্সিজেন হবে, ঠিক আছে। দেখে নাও একবার, একটা, 4টে, 4 আগে 5, 5 আগে 6, ঠিক আছে, 6 ন্যাসেন্ট অক্সিজেন, বাদিক ডান দিক ম্যাচ করে গেছে, ক্লিয়ার? হ্যাঁ, সো দিস ইজ দ্য কজ অ্যাকচুয়ালি। তার সাথে তুমি এই রিয়াকশনটা দাও, তুমি দেবে এই রিয়াকশনটা, কিন্তু কারণটা তোমাকে বুঝতে হবে, এই ন্যাসেন্ট অক্সিজেনটার জন্যই এটা অক্সিডাইজিং নেচার দেখাচ্ছে, ঠিক আছে। নেক্সট, এছাড়া অক্সিডাইজিং নেচার যেরকম কনসেন্ট্রেটেড HNO3 দেখায় কপারের সাথে, তো আমি এখানে একটা সাবহেডিং করতে চাইছি। কেন করতে চাইছি তুমি বুঝতে পারবে কিছুক্ষণ বাদে, তোমার বুঝতে সুবিধার জন্য অথবা মাথায় রাখার সুবিধার জন্য। আমরা প্রথম যে রিয়াকশনটা করছি সেটা কপারের সাথে করছি। প্রথম যে রিয়াকশনটা করছি কার সাথে করছি? কপারের সাথে করছি। কি দেখাতে চাইছি আমরা? অক্সিডাইজিং নেচার। তার মধ্যে কপারের সাথে আমরা কার রিয়াকশন করলাম? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। এবার আমরা কপারের সাথে রিয়াকশন করব ডাইলুট নাইট্রিক অ্যাসিড। চল, সরি, ডাইলুট নাইট্রিক অ্যাসিড কপারের সাথে রিয়াকশন করলে কি দেবে? অনেকে তো করেই ফেলেছো, বলো। সব সেম দেবে, এক্সেপ্ট এটাতে কোনো চেঞ্জ আসবে না, শুধু চেঞ্জ আসবে কিসে? এই NO2 জায়গায় দেবে NO প্লাস, কিন্তু ওয়াটার যেরকম আছে থাকবে। এর ব্যালেন্সিংটা একটু ক্রিটিক্যাল। ব্যালেন্সিংটা আমি দেখো, স্টুডেন্টদের সঙ্গে কখনো টিচারের ডিসঅনেস্ট হওয়া উচিত না, আমার মনে হয়। এটা আমি পার্সোনালি বিলিভ করি, ঠিক আছে। সেই অনুযায়ী এগোই। আই রিমেন অনেস্ট উইথ এভরি ওয়ান অফ মাই স্টুডেন্টস। এবং সামটাইমস হ্যাঁ, অনেক অনেস্ট কটু কথাও বলে দিই, সেটা অনেক সময় ব্যাকফায়ার করে, অনেক সময় পরে মনে হয় এটা বলা উচিত না হয়তো, বাট দ্যাটস হোয়াট আই অ্যাম। সো আজকে আরেকটা সেরকম অনেস্ট কথা বলবো। এই রিয়াকশনটা দেখো ব্যালেন্স করা অনেক ইজি, কিন্তু এই রিয়াকশনটা ব্যালেন্স করা একটু কঠিন, ঠিক আছে। তো এই রিয়াকশনটা যদি ব্যালেন্স আমার আগে থেকে না করা থাকে, তাহলে কিন্তু পরীক্ষার হলে ওইটুকু টাইমের মধ্যে ব্যালেন্স করতে একটু টাইমটা বেশি লেগে যাবে। তাই জন্য আমি প্রেফার করি এই রিয়াকশনটার ক্ষেত্রে তুমি ব্যালেন্স নাম্বারটা, অ্যাটলিস্ট বাদিকের নাম্বারটা তুমি কি করবে? মনে রাখবে, 3,8, ব্যাস, বাকি হয়ে যাবে। এটা 3 হলে এটা 3 হবে। এবার দেখো নাইট্রোজেন এখানে 6টা হয়ে গেছে, তাহলে এখানে 8টা আছে, তাহলে এখানে 2 হবে, ঠিক আছে। ওয়াটার মানে এখানে 4টে, 4 হলো, ব্যাস হয়ে গেল। শুধু এই দুটো মনে রাখবে, ঠিক আছে। আমি বলবো এটা মনে রাখতে তোমাকে,
এটা এবং এটা অবশ্যই মনে রাখবে, না মনে রাখলে পরীক্ষার হলে নামানোটা একটু হলেও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার কাছে? কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড আর ডাইলুট নাইট্রিক অ্যাসিড অ্যাবসলিউটলি ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। আচ্ছা, অক্সিডাইজিং নেচারে এটা ছিল আমার প্রথম রিয়াকশন, সেখানে আমি কপারটা কভার করলাম। ঠিক আছে, এবার আমরা কভার করব আমাদের নেক্সট রিয়াকশন কি হবে। নেক্সট রিয়াকশন আমরা কভার করব সালফার। সালফার প্লাস এখানে আমরা শুধুমাত্র কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড নেব, এটাই আমাদের সিলেবাসে আছে। যদি রিয়াকশন হয় তাহলে হবে সালফিউরিক অ্যাসিড NO2। আমরা জানি NO2 এবং ওয়াটার দেবে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, আমরা সেই রিয়াকশন পড়েছি, তাই তো? দেখি তো আগের পাতা পড়েছি কিনা। এই দেখো H2O NO2, এটা দেবেই, আলাদা করতে পারবে না তুমি এটাকে। ঠিক আছে, আচ্ছা এটা ব্যালেন্স করতে হবে, এটা 6, এটা 6, দিস উইল বি 2, বাস হয়ে গেছে। ঠিক আছে, দেখে নাও। এই রিয়াকশনটার ইম্পর্টেন্সটা অন্য জায়গাতে। এই রিয়াকশনটা থেকে একটা কোশ্চেন আইসিসিতে এসেছিল। কি কোশ্চেন এসেছিল আইসিসিতে? যে গিভ এ রিয়াকশন ইন হুইচ এ নন ভোলাটাইল অ্যাসিড ইজ ইউজড টু প্রডিউস এ ভোলাটাইল অ্যাসিড ইজ ইউজ টু প্রডিউস এ নন ভোলাটাইল অ্যাসিড। নর্মালি যখন আমরা ল্যাবরেটরি প্রিপারেশনগুলো দেখি HCl এবং HNO3-তে আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে অ্যাজ এ রিয়াক্ট্যান্ট ইউজ করি, আর সেখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কী হয়? নন ভোলাটাইল হয়, আর আমরা পাই কী ধরনের অ্যাসিড? আমরা পাই ভোলাটাইল অ্যাসিড। এবার কিন্তু ব্যাপারটা উল্টো। নাও দিস ইজ এ ভোলাটাইল অ্যাসিড। যদি দেখো কি হচ্ছে, এটা কিন্তু একটা ভোলাটাইল অ্যাসিড থেকে তুমি এটা কি পাচ্ছ? নন ভোলাটাইল একটা অ্যাসিড পাচ্ছ। এই রিয়াকশনটার ইম্পর্টেন্স কিন্তু এখানে, অবশ্যই এটা মাথায় রাখবে, না হলে কিন্তু মিস হয়ে যেতে পারে তোমার জীবন থেকে একটি নাম্বার। যদিও তাতে খুব একটা ক্ষতি কিছু হয় না লঙ্গার রানে, বাট স্টিল যেটা আমি জানি আমি কেন মিস করবো, রাইট? সো আই শুড নট মিস মাই অপরচুনিটিস ইন লাইফ। ঠিক আছে, এবার আমরা কি করতে চলেছি দেখতেই পাচ্ছ, আমরা করতে চলেছি কার্বনের সাথে HNO3 রিয়াকশন। HNO3 কনসেন্ট্রেটেডের যখনই রিয়াকশন হবে আমরা জানি NO2 আর ওয়াটার তো প্রোডাক্ট হবেই হবে, এটা তো আমাকে কেউ আর আটকাতে পারবে না। তার সাথে হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা কি হলো? কটা HNO3 করতে হবে আমাকে দেখে নিচ্ছি আমি। 4, 4, হয়ে গেছে। এই রিয়াকশানগুলো কিন্তু আমার সিলেবাসে আছে, এই রিয়াকশানগুলো কিন্তু আমায় করতে হবে, আমি এগুলো থেকে বেরোতে পারবো না, মনে রাখবে। ঠিক আছে, এগোনো যেতে পারে। এই গেল আমার রিয়াকশানস হুইচ ইনভলভ অক্সিডাইজিং নেচার। এছাড়া কিছু রিয়াকশান হয় যেগুলো তোমরা করে রাখতে পারো, সেটা হচ্ছে হলো ফসফরাসের সঙ্গে রিয়াকশান হয়, যেটা তো অক্সিডাইজিং নেচার দেখায়, সেটা আমরা করে রাখতে পারি এখানে। ফসফরাস প্লাস HNO3, যদিও এটা সিলেবাসে নেই কিন্তু। হ্যাঁ, 5NO2। ঠিক আছে, এই রিয়াকশানটাও কিন্তু ইম্পর্ট্যান্ট রিয়াকশান, একই টাইপের রিয়াকশান, বাট এটা সিলেবাসে নেই, এটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু সিলেবাসে নেই। ঠিক আছে, আচ্ছা যেমনি ধরো কালকে যদি তোমাকে সিলেবাসে নেই বাট কিছু জিনিস তো ইজিলি বার করা যায়। কালকে যদি তোমাকে বলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের রিয়াকশান দাও, জিঙ্ক একই হবে, আলাদা কী হবে? শুধু এখানে কপারের জায়গায় জিঙ্ক চলে আসবে। সো এগুলো কিন্তু নর্মাল রিয়াকশান, এগুলো স্কুল অনেক সময় দেয়, হয় এবার আইসিসিতে এগুলো দেবে না, কারণ কি আইসিসিতে
এক্স্যাক্টলি মেনশনড আছে যে কপারের রিয়াকশনটাই করতে হবে, তো তুমি ওটাই করবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছিল নাইট্রিক অ্যাসিড মেটালদের সঙ্গে যখন রিয়াকশন করছে, সে ডাইলুটও যদি হয় তাহলেও কিন্তু হাইড্রোজেন দেয় না, হাইড্রোজেন দেয় না। কেন? নাইট্রিক অ্যাসিড ইভেন ডাইলুট কন্ডিশনও এতটাই অক্সিডাইজিং কি করে, সেই যে হাইড্রোজেনটা প্রডিউস হয় সেটাকে ওয়াটারে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এর কারণটা কি? কারণ হলো ইভেন ডাইলুট ইজ অক্সিডাইজিং, ইভেন ডাইলুট যদি হয় তাহলেও কিন্তু অক্সিডাইজিং হবে, ঠিক আছে। তাই জন্য আমরা কি করি, আমরা নর্মালি নাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা হাইড্রোজেনের প্রিপারেশন করি না। কিন্তু যদি তুমি ভেরি কোল্ড ডাইলুট HNO3 ইউজ করো, এই ডাইলুটটা মানে লেস দ্যান 1%, তাহলে ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ কিন্তু হাইড্রোজেন দেয়, সেটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট এই কনসেপ্টটা। ঠিক আছে, বাক্স করে রেখে দাও, খুব কাজে লাগবে তোমাদের, কারণ ওই যে বললাম 1 মার্কস, ঠিক আছে, বোঝা গেল। এছাড়া ডাইলুট নাইট্রিক অ্যাসিড অ্যাসিডিক নেচারের যে রিয়াকশনগুলো দেখায়, সেগুলো কিসে কিসে দেখায়, কার সাথে দেখায় জানা উচিত নাকি? জানো তো, ধরো কার্বোনেটস, বাইকার্বোনেটস, সালফাইটস, বাইসালফাইট, সালফাইড, এদের সাথে কিন্তু আমার ডাইলুট HNO3 রিয়াকশন করাতে হবে। তো তোমরা কি এগুলো করতে পারবে? দেখি চেষ্টা করো তো, চেষ্টা করো তোমরা, একটা একটা করে কার্বনেট নাও, আমি কয়েকটা দিচ্ছি তোমাদের, চলো করো। Na2CO3 এটা একটা কার্বনেট, NaHCO3 এটা একটা বাইকার্বনেট, Na2SO3 এটা একটা সালফাইট, NaHSO3 এটা একটা বাইসালফাইট, FeS এটা একটা সালফাইড। এদের সবার সঙ্গে আমরা কার রিয়াকশন করব? HNO3। এটা কি হবে, একটা অ্যাসিড বেসেস সল্টেরও তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং এই রকম ধরনের প্র্যাকটিসগুলো কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই করা উচিত, ঠিক আছে। যেরকম আমরা ম্যাথসে অঙ্ক প্র্যাকটিস করি, কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হলো ইকুয়েশনের প্র্যাকটিসটা খুব দরকার, যেটা অনেক সময় আমাদের মিসিং থেকে যায়, ঠিক আছে। এটা আমরা টিচাররা আমাদের করানো উচিত বাচ্চাদের, আমি সবসময় তো মনে করি, তাহলে কী হবে, এগুলো মিসিং থাকবে না, এবং তুমি অটোমেটিক্যালি ইন্টারেস্ট ডেভেলপ করবে। যত তুমি রিয়াকশান নিজে করতে পারবে, তুমি সাবজেক্টে ইন্টারেস্ট ডেভেলপ করবে। দেখো 9 আর 10ই কিন্তু সাবজেক্টে ইন্টারেস্ট ডেভেলপ করার টাইম, বিট ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোয়াট এভার সাবজেক্ট, তুমি যে সাবজেক্টই পড়ো না কেন। ক্লাস 11-12-এ কিন্তু সত্যি কথা বলতে গেলে তুমি নতুন করে ইন্টারেস্ট ডেভেলপ করা কিন্তু ডিফিকাল্ট, কারণ কি ওখানে সিলেবাসের এত প্রেশার থাকে যে ইন্টারেস্ট ডেভেলপ করতে গেলে তুমি অ্যাটলিস্ট, আমি যদি জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পার্সপেক্টিভে বলি, তাহলে কিন্তু তোমার পক্ষে অতটা সিলেবাস মাথায় নিয়ে আবার নতুন করে ইন্টারেস্ট ডেভেলপ করে করাটা কিন্তু ডিফিকাল্ট। তোমার যদি অরিজিনালি আগে থেকে ইন্টারেস্ট থাকে, ইউ আর ওয়েল স্টেপ অ্যাহেড হয়ে গেছো, তোমাকে আর মানে আটকানোই ডিফিকাল্ট হয়ে যাবে তখন অন্যদের পক্ষে। ঠিক আছে, চলো এগুলো করো দেখি। করে ফেলেছো তোমরা? চলো, না করলেও তো আমার করতেই হবে, আমি করে দিচ্ছি, দেখে নাও, মিলিয়ে নাও। সো আগে হবে সল্ট, কার্বনেটের সাথে কি হয়, সল্ট হয়, তো এখানে কি সল্ট হবে আমরা কি করে বুঝবো? এটার পজিটিভ র্যাডিক্যাল নেবে, এটার নেগেটিভ র্যাডিক্যাল নেবে, তাহলে কি হবে, NaNO3, কারণ সোডিয়ামের ভ্যালেন্সি 1, আবার নাইট্রেটের ভ্যালেন্সিও 1, ঠিক আছে, বুঝতে পেরেছো? সো অসুবিধা নেই কোনো। প্লাস
এটা কার্বনেট, কার্বনেট মানে হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। ঠিক আছে, এবার একটু ব্যালেন্স করতে হবে, 2NaNO3 করে দাও, এটাকে 2HNO3 করে দাও, কাজের কাজ হয়ে গেছে, ভুলে যাও, পরেরটাতে চলে এসো। এটা তো সেম প্রোডাক্ট, সেম হবে NaNO3 প্লাস CO2 প্লাস কী হবে ওয়াটার, তাই তো, প্রোডাক্ট কোনো চেঞ্জ কিছু হবে না। আর ব্যালেন্স দেখো হয়ে গেছে, এটাতে আর কিছু তোমাকে করতে হবে না। ঠিক আছে, Na2SO3 সেম, NaNO3, এখানে কিন্তু সালফাইড, তাহলে হবে SO2 প্লাস ওয়াটার, ব্যালেন্স করতে হবে, 2HNO3 করে দাও, আর এখানে 2NaNO3 করে দাও, হয়ে গেছে। দেখো মিলিয়ে নাও, তোমরা যেটা করেছো ওটার সাথে মিলিয়ে নাও, মিলিয়ে নেওয়াটা দরকার। আচ্ছা, এটা যদি করো এখানে ব্যালেন্স করতে হবে না, NaNO3 প্লাস SO2 প্লাস ওয়াটার। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট এটা, এটা হচ্ছে হলো FES, তার মানে এটা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তোমাদের আগের দিন আমি বলেছি, কি এই ক্লাসেই তো বলেছি, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কখন হবে, যদি প্রোডাক্ট সাইডে গ্যাস বেরোয়, প্রেসিপিটেশন হয়, অথবা অ্যাসিড প্লাস বেস রিয়াকশন। তাহলে আমরা চেক করে দেখি এখানে কি বেরোয়। Fe, এর এখানে ভ্যালেন্সি কত দেখো, এটা কিন্তু Fe2 প্লাস, তাহলে FeNO3 হোল টুয়াইস প্লাস সালফার আর হাইড্রোজেনে H2S, গ্যাস বেরোচ্ছে ভাই, গ্যাস বেরোচ্ছে, এবার তাহলে এটা হবে। ঠিক আছে, তো ভালো গ্যাস বেরোচ্ছে, H2S। চলো, এখানে কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে হোয়াট ইজ দ্য অবজারভেশন অফ দিস রিয়াকশন। এই রিয়াকশনের অবজারভেশন তোমরা জানো, লেখো সবাই, ব্রিস্ক এফারভেসেন্স, ব্রিস্ক এফারভেসেন্স, আর কিছু লিখতে হবে না, এটাও তাই। তারপরেরটা একদমই একই জিনিস, তারপরেরটা একই জিনিস, কিন্তু এই দুটোতে প্লাস তুমি লেখো স্মেল অফ বার্নিং সালফার, স্মেল অফ বার্নিং সালফার, এটা তো তাই, সেম জিনিস। ঠিক আছে, এটা এই গ্যাসটার একটা ক্যারেক্টারিস্টিক স্মেল আছে, কি রটেন এগ স্মেলিং গ্যাস। পচা ডিমের গন্ধ, খুব বাজে গন্ধ। ঠিক আছে, হয়ে গেল আমাদের অ্যাসিডিক ক্যারেক্টারের সব রিয়াকশন শেষ। এবার আমরা সুন্দর একটা জিনিস করব, যেটার নাম হলো অ্যাকুয়া রিজিয়া। কি অ্যাকুয়া রিজিয়া? হোয়াট ইজ অ্যাকুয়া রিজিয়া? ওয়ান পার্ট অফ HNO3 প্লাস 3 পার্ট অফ HCl, এদের যখন মিক্স করা হয় তখন আমরা পাই নাইট্রোসিল ক্লোরাইড, NOCl, নামটা লিখে রাখো, নাইট্রোসিল ক্লোরাইড, আমি লিখে দিচ্ছি এখানে, নাইট্রোসিল ক্লোরাইড। ঠিক আছে, NOCl প্লাস H2O প্লাস, দুটো হবে কি কটা হবে পরে দেখছি, ন্যাসেন্ট ক্লোরিন, একটু ব্যালেন্স ট্যালেন্স করতে হবে এটা। সো দুটোই হচ্ছে Cl, দ্যাট ইজ কারেক্ট। H2O দুটো হবে, মিলে গেছে সব। ঠিক আছে, এই ন্যাসেন্ট ক্লোরিন দিয়ে তুমি ইচ্ছে করলে গোল্ড, যেটা 3টে এরকম ন্যাসেন্ট ক্লোরিনের সঙ্গে কম্বাইন হয়ে AuCl3 তৈরি করবে, অথবা প্ল্যাটিনাম এরকম 4টে ন্যাসেন্ট ক্লোরিনের সঙ্গে কম্বাইন হয়ে PtCl4 তৈরি করবে। বুঝতে পেরেছ? তাহলে গোল্ড এবং প্ল্যাটিনামকে কে ডিজলভ করে? অ্যাকুয়া রিজিয়া ডিজলভ করে। নর্মাল HCl কনসেন্ট্রেটেড অথবা নর্মাল HNO3 কনসেন্ট্রেটেড গোল্ড প্ল্যাটিনামকে ডিজলভ করতে পারে না, কারণ কি গোল্ড আর প্ল্যাটিনাম হলো প্রচণ্ড নোবেল মেটাল, অ্যাক্টিভিটি সিরিজের একদম লাস্টের দিকে থাকে, এদের ডিজলভ করতে গেলে আমাদের অবশ্যই লাগবে অ্যাকুয়া রিজিয়া। আর একটা নামও আছে এটার, রয়্যাল ওয়াটার, রেজিয়া, রয়্যাল, অ্যাকুয়া ওয়াটার, রয়্যাল ওয়াটার, রাজাদের জল, গোল্ড সিলভার, গোল্ড প্ল্যাটিনামকে ডিজলভ করে নিচ্ছে। বুঝতে পেরেছো তো? আচ্ছা,
এবার আমরা করব আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট টেস্ট আছে। দিস টেস্ট ইজ নেমড অ্যাজ ব্রাউন রিং টেস্ট। এই টেস্ট দিয়ে আমরা কি বেসিক্যালি কেন করি এই টেস্টটা? দিস ইজ ফর নাইট্রেট র্যাডিকেল। নাইট্রেট র্যাডিকেল আছে কি নেই এটা বোঝার জন্য আমরা ব্রাউন রিং টেস্ট করি। ঠিক আছে, কোনো জিনিসে যদি নাইট্রেট র্যাডিকেল থাকে তাহলে ব্রাউন রিং টেস্ট সে কী করবে? অ্যান্সার করবে, একটা ব্রাউন রিং তৈরি হয়, আমি দেখাবো। ঠিক আছে, আর যদি নাইট্রেট না থাকে তাহলে করবে না। সো দেখো HNO3 তে নাইট্রেট আছে, তার মানে এটা দেখাবে। আর যে কোনো নাইট্রেট লাইক সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, যে কোনো নাইট্রেট কিন্তু অবশ্যই এই রিয়াকশানটাতে রেসপন্ড করবে। ঠিক আছে, সো কী করে করবো আমরা এই রিয়াকশানটা? একটা প্রথমে আমাদের নিতে হবে, এখানে একটা টেস্ট টিউব আগে এঁকে নিই, বুঝতে সুবিধা হবে আমাদের। এই হলো আমার টেস্ট টিউব। 1 বাই 1 করে কয়েকটা পয়েন্টও আমাকে লিখতে হবে, লেখো। আগে এঁকে নাও টেস্ট টিউবটা। টেক dilute solution of any nitrate অথবা নাইট্রিক অ্যাসিড। নাও এটা সবার প্রথমে এটাকে নাও। ইন টেস্ট টিউব, যে টেস্ট টিউবটা দেখিয়েছো, লেখো এটা। অ্যাড, এটা ইম্পর্টেন্ট কথা, অবশ্যই আন্ডারলাইন করবে, ফ্রেশলি প্রিপেয়ার্ড, অ্যাড ফ্রেশলি প্রিপেয়ার্ড FeSO4 টু ইট। হয়েছে? অ্যাড concentrated H2SO4 very slowly from sides of the test tube. দেখো এটুকু লিখে নেবে আগে, ঠিক আছে? তো এই আমি কি করব, সবার আগে কি করব, নাইট্রেটটাকে দিয়ে দেবো, তারপরে সালফিউরিক অ্যাসিড ফ্রেশলি প্রিপেয়ার্ড FeSO4 দিতে হবে। ঠিক আছে, কারণ কি FeSO4 এর সমস্যা হচ্ছে হলো FeSO4 যদি তুমি এয়ারে রাখো না, ওটা অক্সিডাইজ হয়ে ফেরিক সালফেট হয়ে যায়, তাই জন্য একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড নিয়ে দিতে হবে ওটার মধ্যে। দিলাম, তারপরে একদম সাইড থেকে, এখান থেকে সাইড থেকে চুইয়ে, ঠিক আছে, একদম সাইড থেকে কানা থেকে চুইয়ে তোমায় কি দিতে হবে? H2SO4 দিতে হবে। তো কি হবে এগুলো করলে? এগুলো করলে যেটা হবে, H2SO4 যেহেতু H2SO4 এর ডেন্সিটিটা বেশি হয়, ঠিক আছে, H2SO4 নিচে একটা লেয়ার তৈরি করবে। ঠিক আছে, এখানে কি লেয়ার তৈরি হবে? H2SO4 এর লেয়ার। আর উপরে কিসের লেয়ার তৈরি হবে? FeSO4 এর লেয়ার। ঠিক আছে, এরকম তৈরি হবে। আর এদের ঠিক মাঝখানে আমার একটা ব্রাউন কালারের একটা রিং তৈরি হবে। একটা ব্রাউন কালারের চাকতি মতো তৈরি হবে রিং। এটা কি হবে? ব্রাউন রিং। ঠিক আছে, এটা তৈরি হবে। এটাকে বলে ব্রাউন রিং টেস্ট। এটাকে বলে ব্রাউন রিং টেস্ট। এটা কখন হবে? যদি কোনো নাইট্রেট র্যাডিক্যাল থাকে অথবা HNO3 থাকে, তবেই হবে, আদারওয়াইজ হবে না। তাহলে যে কোনো নাইট্রেটের টেস্ট অথবা HNO3 টেস্ট তুমি এটা দিয়ে করতে পারো। রিয়াকশনটা এখানে কি হচ্ছে দেখো, FeSO4 H2SO4, আমি HNO3 দিয়ে নিচ্ছি,
HNO3। এগুলো দেখো দুটোই ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক? তো কি হচ্ছে, FeSO4 ডেফিনেটলি এখানে এই রিয়াকশানে অক্সিডাইজ হবে, এই রিয়াকশানে FeSO4 কী হবে, অক্সিডাইজ হয়ে যাবে। আমরা চাই না আগে থেকে অক্সিডাইজ হোক, আমরা চাই রিয়াকশানে অক্সিডাইজ হোক, এর সাথে NO তৈরি করবে এবং ওয়াটার তৈরি করবে। এটা কি, এটা নাইট্রিক অক্সাইড আমরা জানি। এবং তারপরে এই যে NOটা আছে, এটা আবার যে রিমেনিং FeSO4 আছে সেটার সঙ্গে রিয়াকশান করবে, করে তৈরি করবে FeSO4.NO। এটার নামটা অবশ্যই লিখতে হবে, নাইট্রোসোফেরাস সালফেট। এবং এটাই কিন্তু ব্রাউন রিং। নাইট্রোসোফেরাস সালফেটটা কি, এটাই ব্রাউন রিং, ঠিক আছে? নাইট্রোসোফেরাস সালফেট ইজ দ্য ব্রাউন রিং, ঠিক আছে? এবার দেখো, আমি যদি এখানে ফ্রেশলি প্রিপেয়ার্ড না দিতাম তাহলে কি হতো, তাহলে ফেরিক সালফেট তো আর এদের সাথে রিয়াকশন করতো না, তাই না? তাহলে এনোটা তৈরিই হতো না, আর এনো না তৈরি হলে ব্রাউন রিং তৈরি হতো না। এটাকে যদি একটু ঝাঁকাঝাঁকি করো ওই টেস্ট টিউবটাকে নিয়ে, তাহলে কিন্তু এটা আবার কি হবে, এটা ডিজলভ হয়ে যাবে ওই সলিউশনে, ঠিক আছে? বিকজ দিস ইজ এ ভেরি আনস্টেবল কম্পাউন্ড। এর ডট দিয়ে যেসব কম্পাউন্ড হয় না, খুব আনস্টেবল কম্পাউন্ড হয়, এটা মাথায় রাখবে। সো এটা কিন্তু ডিজলভ হয়ে যাবে সেই সময়, বুঝেছো? সো এই হলো তোমার ব্রাউন রিং টেস্ট, টেস্ট ফর নাইট্রেট র্যাডিক্যালস। নাইট্রিক অ্যাসিড বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, নাইট্রিক অ্যাসিডের ইউজ এক্সপ্লোসিভসে করা হয়, ঠিক আছে? কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কেমিক্যাল তৈরি করাতেও কিন্তু নাইট্রিক অ্যাসিডের ইউজ প্রচণ্ড বেশি, ঠিক আছে? সো ইফ ইউ টক অ্যাবাউট ইকোনমিক ইম্পর্টেন্স অফ নাইট্রিক অ্যাসিড, দেন ইট ইজ অ্যাজ গুড অ্যাজ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ডেফিনেটলি আরও বড় মাপের মানে কি বলবো কেমিক্যাল, কারণ কি ওটা তো সব ইন্ডাস্ট্রিতেই লাগে, বাট নাইট্রিক অ্যাসিড ক্যান বি কনসিডার্ড অ্যাজ ক্লোজ অ্যাজ সালফিউরিক অ্যাসিড। এটাও কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তোমার ইউজ করা হয় টু মেক সার্টেন আদার কেমিক্যালস। সো ইট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা তোমাদের ভালো করে পড়তে হবে। ইচ অ্যান্ড এভরি ডিটেল আমরা কিন্তু এই ক্লাসে ডিসকাস করে দিয়েছি। ICSE চ্যাম্পিয়ন সিরিজ চলছে এবং চলবে, ঠিক আছে? পরপর আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়ান শট ভিডিওস আনবো এরকম, এবং তোমরা আমাদের সাথে থাকবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় তো কোনো প্রবলেম হচ্ছে না। উইথ দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই টু এভরিবডি।